গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৪। হাসল সবাই। খাওয়ার ডাক পড়ায় বৈভাবিক আলোচনা আর এইগুলো না। আসর ছেড়ে সকলে উঠে পড়ল। সালমার সামনে এসে ফিস ফিস করে বলল, খাওয়ার টেবিলে তোমার পাশে চেয়ারটিতে আমি ছাড়া আর কাউকে বসতে দিও না যেন। তুমি যাও, আমি বিপাশাকে বিছানায় রেখে আসি। কাসেদ কিছু বলার আগেই সামনে থেকে সরে গেল সালমা। সে শুধু বোকার মতো তাকিয়ে রইল ওর চলে যাওয়া পথের দিকে। দিন কয়েক পরে অফিসে এসে শিউলির কাছ থেকে আরেকখানা টেলিফোন পেল কাসেদ। শিউলি বলল, আজ গলাটা চিনতে পারছেন তো? কাসেদ জবাব দিল, অবশ্যই পারছি। শিউলি বলল, তাহলে শুনুন, আপনাকে কয়েকটা খবর দেবার আছে। বলো। বাবা কুমিল্লায় বদলি হয়ে গেলে। তাই নাকি? আগে হ্যাঁ, আমি এখন বাসা ছাড়া পাখি। তার মানে? মানে এখন হোস্টেলে আছি। হোস্টেলে? জি। ওটা কি মুক্ত বিচরণ ভূমি নাকি? কেন বলুন তো? নিজেকে এইমাত্র বাসা ছাড়া পাখির সঙ্গে তুলনা করলেন কিনা তাই। ওই যা, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি কবি মানুষ। টেলিফোনে মিহি হাসির শব্দ শোনা গেল। শিউলি হাসছে। কাসেদ শুধালো, আপনার খবর বলা শেষ হলো? শিউলি বলল, না আছে। হ্যালো, শুনুন, প্রত্যেক শুক্রবার আর রোববার আমাদের বাইরে বেরোতে দেওয়া হয়। ভালো কথা। তারপর? সামনের রোববারে আপনার কোনো কাজ আছে নাকি? আছে কিনা এখনো বলতে পারি নাই। না থাকলে আসুন না, বিকেলের দিকে একটু বেড়ানো যাক। কাসেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হঠাৎ বেড়াবার সাথী হিসেবে আমাকে প্রয়োজন কেন হলো বুঝতে পারলাম না। শিউলি পরক্ষণে জবাব দিল, আপনাকে ভালো লাগে বলে। সেই পরিচিত শব্দে হেসে উঠল সে। কাসেদ বিব্রত বোধ করল। রিসিভারটা ডান হাত থেকে বাঁ হাতে সরিয়ে নিয়ে আস্তে করে বলল, এবার রেখে দিই। কেন, কথা বলতে বিরক্তি বোধ করছেন বুঝি? না, তা নয়। কাসেদ ইতস্তত করে বলল, অনেকক্ষণ ধরা ফোনটা আটকে রেখেছি কিনা। বুঝলা। শিউলি মৃদু গলায় বলল, ফোনটা কষ্ট পাচ্ছে, রেখে দিন। বলে আর দেরি করল না সে। রিসিভারটা রাখার শব্দ পেল সে। দুটোর পর অফিসে আর কারো মন বসতে চায় না। কখন 4টে বাজবে আর কখন তারা এই চেয়ার টেবিল আর ফাইলের অরণ্য থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে গিয়ে দাঁড়াবে, সে চিন্তায় সবার মন উদ্বিগ্ন হয়ে থাকে। 2 থেকে 4টের মাঝখানকার সময়টা তাই কাজের চেয়ে আলাপ আলোচনা আর গল্প করেই কাটে বেশিরভাগ সময়। এ সময় হেড ক্লার্কের পানের ডিবে দ্রুত ফুরিয়ে আসতে থাকে। হয়তো তাই কথা বলার মাত্রা বেড়ে যায়। মেজাজ রুক্ষ থাকে, সবাইকে গালাগালি দেয়। প্রসন্ন থাকলে সবার সঙ্গে হেসে কথা বলে, সকলের কুশল জিজ্ঞেস করে। আজ বিকেলে অফিস থেকে বেরোবার আগে হেড ক্লার্ক বললেন, আজ আপনি আমার বাসায় যাবেন কাসেদ সাহেব, আপনার ছাতাটা নিয়ে আসবে। শুনছেন? কাসেদ বলল, আমি তো আপনার বাসা চিনি না। চেনেন না, চিনে নিবে। পান চিবোতে চিবোতে হেড ক্লার্ক আবার বললেন, চলুন না আমার সঙ্গে আজ যাবেন বাসায়। বিকেলে বিশেষ কারোর সঙ্গে কোনো এঙ্গেজমেন্ট নেই তো? শেষের কথাটার উপর যেন তিনি বিশেষ জোর দিলেন। কাসেদ মুখ তুলে তাকালো ওর দিকে। হেড ক্লার্কের কথা বলার ভঙ্গিটা ভালো লাগল না ওর। ভেবেছিল চুপ করে যাবে, কথা বাড়িয়ে লাভ নেই, তবু বাড়াতে হলো। আমার বিশেষ কেউ আছে সেটা আপনি জানলেন কোত্থেকে? আহা, রেগে গেলেন নাকি? হেড ক্লার্ক পরক্ষণে বললেন, কথাটা যদি বলেই থাকে এমন কেউ অন্যায় করেছি বলুন? এ বয়সে সবার বিশেষ কেউ একজন থাকে, আমাদেরও ছিল। ক্ষণকাল থেমে আবার শুধালেন তিনি,
আপনার বুঝি কেউ নেই? থাকলেই বা আপনাকে বলতে যাবে কেন? কাস্টারে জবাবটা দিলেন ১ নম্বর কেরানি। হেড ক্লার্ক সরস দৃষ্টিতে তাকালেন তার দিকে। তারপর বললেন, আপনাকে যে কাজটা করতে দিয়েছি সেটা হয়েছে? ১ নম্বর কেরানির খানা মুহূর্তে প্লান হয়ে গেল। হেড ক্লার্ক মুখে একটা পান তুলে দিয়ে বললেন, আগে কাজ শেষ করুন, তারপর কথা বলবেন। ঘাড় নিচু করে কাজে মন দিলেন ১ নম্বর কেরানি। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। হেড ক্লার্ক চুপ। কাসেদ নীরব। দেওয়ালে ঝোলানো বড় ঘড়িটা শুধু আওয়াজ তুলে এগিয়ে চলছে তার নির্দিষ্ট গতিতে। আর কোনো শব্দ নেই। অফিস থেকে দুজন একসঙ্গে বেরিয়ে এলো ওরা। দুজনে গম্ভীর। রাস্তায় নেমে এসে কাসেদ প্রথম কথা বলল, আপনি কি এখন সোজা বাসায় যাবেন? গুমট অবস্থাটা কেটে যাওয়ায় যেন খুশি হলেন ভদ্রলোক। অফিস থেকে বেরিয়ে আমি অন্য কোথাও যাই। কাসেদ বলল, বেশ তাহলে চলুন, আপনার বাসায় যাওয়া যাক। বলে হেড ক্লার্কের মুখের দিকে তাকালো কাসেদ। তার কোনো ভাবান্তর হয়েছে কিনা লক্ষ্য করল, কিন্তু কিছু বোঝা গেল না। হেড ক্লার্ক মৃদু গলায় বললেন, বেশ তো চলুন। আপনার ছাতাটা বলতে গিয়ে থেমে গেলেন তিনি। কথাটা শেষ করলেন না। অফিস থেকে মকবুল সাহেবের বাসাটা বেশি দূরে নয়, তবু অনেক দূর। পল্টন থেকে লালবাগ। মাসের শুরুতে বাসে চড়ে অফিসে আসেন তিনি, বাসে চড়ে বাসায় ফিরেন। মাসের শেষে বাস ছেড়ে পদাতিক হন। হেঁটে আসেন, হেঁটে যান। কিছু দূর এসে মকবুল সাহেব বললে, আমি পারতপক্ষে বাসে চড়ি নে, বুঝলেন? ওতে বড় ভিড়, আমার মাথা ঘুরায়। আগে রিকশায় করে আসতাম যেতাম, কিন্তু বেটারা এমন হুড়মুড় করে চালায়, দুবার ট্রাকের নিচে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেছি। সেই থেকে আর রিকশায় চড়ি নে। আজকাল শ্রীচরণ ভরসা করেছি, এতে করে বিকেলবেলার বেড়ানোটাও হয়ে যায়। কি বলে? তাকে সমর্থন জানাতে গিয়ে শুধু একটুখানি হাসল কাছে, কিছু বলল না। কারণ কিছু বলতে গেলে বিকেলবেলার বেড়ানোর চেয়ে টাকাকড়ির সমস্যাটা এসে পড়ে সবার আগে। লালবাগে একটা সরু গলির ভিতরে একখানা আস্তর ওঠা একতলা দালান আর একটা দোচালা টিনের ঘর নিয়ে থাকেন মকবুল সাহেব। বড় পরিবার, ছেলে মেয়ে, নাতিনাত। বাইরের একখানা ঘর বৈঠকখানা এবং স্কুলে পড়ুয়া 2 ছেলের শোবার ঘর হিসেবে ব্যবহার করছে ঠিক। ঘরের মধ্যে আসবাবপত্রের চেয়ে ধুলোবালি আর আবর্জনার আধিপত্য সবার আগে চোখে পড়ে। জানালা দুখায় পর্দা সেই কবে লাগানো হয়েছে কে জানে। নিচের দিক থেকে কিসে যেন খেয়ে অর্ধেকটা সাবার করে ফেলেছে। বাতাসে মৃদু দুলছে সেগুলো। আর কিছু নয়, শুধু ওই পর্দাগুলোর দিকে তাকালেই গৃহকর্তার দীনতা সুস্পষ্ট হয়ে ওঠে। ভেতরে ঢুকে একখানা চেয়ারে ওকে বসতে বললেন মকবুল সাহেব। দীর্ঘ পথ হেঁটে এসে ৫০-৭০ বৃদ্ধ, এখন ক্লান্ত। কাসেদকে বসতে বলে নিজে একখানা চৌকির উপর বসলেন। চারপাশে তাকিয়ে বললেন, বাড়িটা বিশেষ ভালো না, তবু সেই পার্টিশনের পর থেকে আছি একটা মায়া পড়ে গেছে। ছাড়ি ছাড়ি করেও ছাড়া হয় না। বাইরের ঘরে তার গলার আওয়াজ পেয়ে ভেতর থেকে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে এসে জুটল এ ঘরে। কারু পরনে ময়লা ফ্রক, কারু পরনে ছেঁড়া হাফ প্যান্ট, কেউ বা ন্যাংটা। বুড়ো মকবুল উঠে গিয়ে তাদের দুজনকে কোলে তুলে নিলেন। তারপর চোখে মুখে চিবুকে চুমু দিয়ে একগাল হেসে বললেন, ওরা সব আমার নাতিনা, বিকেলটা এদের নিয়েই কাটবে আমার। বুড়োর চোখে মুখে কি এক প্রশান্তি। এ মুহূর্তে যেন নিজের সকল দীনতা ভুলে গেছে তিনি। চেয়ে দেখতে বেশ ভালো লাগছিল কাসেদে। কিছুক্ষণের জন্য হয়তো সে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছে। হঠাৎ নজরে এলো জানালায় ঝোলানো আধাখানা পর্দার ওপাশে একটা মেয়ে এদিক করে পিছন বসে আছে। ঘন কালো চুলগুলো তার পিঠময় ছড়ানো, গায়ের রংটাও কালো। চিকন হাত জোড়া দিয়ে চুলের অরণ্যে উকুন খুঁজছে সে।
চেহারাটা ভালো করে দেখার উপায় নেই। চারপাশ থেকে যেটুকু দেখা গেল তাতে মনে হলো নাকটা বেশ তীক্ষ্ণ আর চোখজোড়া বেশ বড় বড়। মকবুল সাহেব তার নাতনিদের নিয়ে ভেতরে চলে গেলেন। বলে গেলেন, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। কাসেদ নড়ে চড়ে বসল। জানালার পাশ থেকে চোখজোড়া সরে এসেছিল। আবার সেদিকে তাকালো কাসেদ। মেয়েটি এখনো বসে আছে। মকবুল সাহেবের মেয়ে, হয়তো সবার বড় কিংবা মেজ কিংবা সেজ। বিকালবেলার লান আলোয় ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে সে। একটু পর তাকে আর দেখা যাবে না। কালো মেয়ে সন্ধ্যার কালোয় হারিয়ে যাবে। কাসেদ নিজেও জানে না কখন সে জানালার দিকে ঈষৎ ঝুঁকে পড়েছিল। উৎসুক আনত দেহ সহসা সচকিত হল। মনে মনে লজ্জা পেল কাসেদ। একটা অপরিচিত মেয়েকে দেখার জন্য অমন করছে কেন সে? এ প্রশ্নের সে জবাব দিতে পারবে না। সে জানে মেয়েটিকে তার দেখার ইচ্ছে করছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, অন্তত বিকেলের এই বিশেষ মুহূর্তটিতে। এই যে কাসেদ সাহেব, আপনাকে অনেকক্ষণ একা বসে রেখেছি, কিছু মনে করেননি তো? মকবুল সাহেব এসে ঢুকলেন ভেতরে। পানে মুখখানা ভরে এসেছেন তিনি। হাতে একখানা ছাতা। ছাতাটার দিকে চোখে পড়তে কাসেদ চিনল তার ছাতা, কিন্তু যেমনটা ছিল তেমনটি নেই। উপরে নিচে মাঝখানে অনেকগুলো ক্ষত। মকবুল সাহেব একবার ছাতা আর একবার কাসেদের মুখের দিকে তাকিয়ে সলজ্জ কণ্ঠে বললেন, ছাতাটা আপনাকে দেওয়া গেল না কাসেদ সাহেব, ওটা মেরামত করতে হবে। কাসেদ পরক্ষণে বলল, ঠিক আছে, আমি নিজেই মেরামত করে নেব। মকবুল সাহেব বললেন, না না, তা কেমন করে হয়? বলতে গিয়ে মুখখানা বিরক্তিতে ভরে উঠল দাঁত। একটুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ছেলে মেয়েদের নিয়ে আর পারা গেল না। একটা জিনিস এদের জন্য ঠিক থাকে না, এত মারধর করি। সহসা দরজার দিকে চোখ করতে থেমে গেলেন তিনি। দরজার ঝোলানো ময়লা পর্দাটা ঈষৎ নড়ে উঠল। কে যেন ওপাশে দাঁড়িয়ে। অন্ধকারে তাকে ঠিক দেখা যাচ্ছে না। চুরির আওয়াজ শুনে মনে হলো একটি মেয়ে। হয়তো সে মেয়েটি যে একটু আগে আঙিনার পাশে বসে মাথায় উকুন খুঁজছিল। কাসেদ নড়ে চড়ে বসল। মকবুল সাহেব হাতের ছাতাখানা টেবিলের পর নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার ওপাশ থেকে একখানা শীর্ণ হাত বেরিয়ে এলো সামনে। এক পেয়ালা চা আর একটা পিরিচে কিছু মিষ্টি। হাতজোড়া সরে গেল। পর্দাটা ঈষৎ নড়ে উঠল আবার। কাপ আর পিরিচখানা সামনে নামিয়ে রাখলেন মকবুল সাহেব। বললেন, গরিবের বাসায় এসেছেন, কথাটা শেষ করলেন নাতে। এ ধরনের কথা সাধারণত শেষ করা হয় না। চায়ের কাপটা নীরবে সামনে টেনে নিল কাসেদ। চা খেয়ে যখন রাস্তায় বেরিয়ে এলো তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। জাহানারাদের ওখানে অনেকদিন যাওয়া হয়। আজ রাতে, এমনি রাতে একবার গেলে মন্দ হয় না, কিন্তু জাহানারা সে তার শেখবার জন্য একটা মাস্টার রাখার কথা বলেছিলেন। গেলেই হয়তো প্রশ্ন করবে, কই আমার মাস্টার ঠিক করেননি? জবাবে কোনো রকম অজুহাত দেখানো যাবে না, বলা যাবে না কাজের চাপ ছিল কিংবা সময় হয়ে উঠতে পারে। তাহলে হয়তো অভিমান করে বসবে সে, বলবে, আমার জন্য না হয় কাজের একটু ক্ষতি হলো। মেয়েরা এমনই হয়, তারা যাকে ভালোবাসে তাকে বড় স্বার্থপরের মতো ভালোবাসে। লালবাগের চৌরাস্তায় এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাছে। যাবে কি যাবে না? রাস্তার মোড়ে বোকার মতো দাঁড়িয়ে থাকার চেয়ে একখানা চলন্ত বাসে উঠে পড়ল সে। বসবার জায়গায় রড ধরে এখানেও দাঁড়িয়ে থাকতে হলো তাকে। জাহানারাদের বুড়ো চাকরানিটা বারান্দায় বসে বসে কি যেন সেলাই করছিল। কাসেদকে দেখে একগাল হেসে বলল,
আফা মাস্টারের কাছে সে তার শিখছে। বাড়িতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো কাসেদ। তাহলে জাহানারা কাসেদের অপেক্ষা না করে নিজে একজন মাস্টার ঠিক করে নিয়েছে। নিজেকে এ মুহূর্তে বড় অপরাধী মনে হলো তার। কাসেদের জন্য অপেক্ষা করে করে হয়তো হতাশ হয়ে পড়েছিল জাহানারা। অবশেষে নিজেই একজনকে খুঁজে নিয়েছে। ওকে চুপ করে থাকতে দেখে বুড়ো চাকরানিটা কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে শিলায় মনোযোগ দিল আবার। বাড়ির সামনে সহসা অস্বস্তি বোধ করল কাসেদ। জাহানারার ঘর থেকে সেতারের টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে আর মৃদু হাসির শব্দ। সেতার শিখতে বসেছে জাহানারা। কেন? সেতারের সঙ্গে তো হাসির কোনো সম্পর্ক নেই। দোরগোড়ায় একটু ইতস্তত করে ভেতরে ঢুকে বলল কাসেদ। মেঝের ওপর একখানা ফরাশ পেতেছে জাহানারা। এক পাশে সেতার হাতে সে বসে, অন্য পাশে খসা রঙের রোগা পাতলা একটা ছেলে, পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা। কাসেদ ভেতরে ঢুকতেই সেতারের উপর ধরা হাতখানা সহসা থেমে গেল। কাসেদের চোখের দিকে এক পলক কিছুক্ষণ তাকিয়ে রইল জাহানারা। তারপর হেসে নিয়ে বলল, আপনি এতদিন আসেননি যে? কাসেদ সহসা কোনো জবাব দিতে পারল না। কিছু বলতে গিয়েও পাশে বসা ছেলেটির দিকে চোখ পড়তে থেমে গেল সে। জাহানারা বলল, উনি আমাকে সেতার শিখাচ্ছেন। দুজনে হাত তুলে আদব বিনিময় করল ওরা। কাসেদ বলল, ওনার কথা আগেই শুনেছি। জাহানারা কৌতূহল ভরা চোখে তাকালো ওর দিকে। কার কাছে থেকে শুনেছেন? কাসেদ বলল, বুড়ির কাছ থেকে। জাহানারার সেতারের মাস্টার বললেন, দাঁড়িয়ে কেন, বসুন না। যাক, কাসেদ ইতস্তত করে বলল, তাহলে আমি এখন যাই। আপনাদের গুরুছাত্রীর সাধনায় অকারণ ব্যাঘাত সৃষ্টি করা উচিত নয়। ওর গলার স্বরে অসতর্ক অভিমান ঝরে পড়ল। পরক্ষণে নিজেই সেটা বুঝতে পারল কাসেদ। লজ্জায় দুজনের কারো দিকে তাকাতে পারল না সে। কারো দিকে তাকাতে বল। জাহানারা স্থির চোখে ওর দিকে তাকিয়ে। একটু আগে মৃদু হাসছিল সে, এখন তার লেশ মাত্র নেই। মাস্টার বললেন, একটু বসে গেলে পারে। আপনার উপস্থিতি আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না বলে হেসে উঠলেন তিনি। হাসি নয়, এ যেন কাসেদকে বিদ্রুপ করা হলো। জাহানারা অত্যন্ত শান্ত গলায় বলল, জানেন তো, সাধনার সময় আশেপাশের কারো অস্তিত্বের কথা সাধকের মনে থাকে না। আমরাও আপনার উপস্থিতির কথা ভুলে যাব। কি বলে? বলে নতুন মাস্টারের দিকে তাকালো জাহানারা। ঠোঁটের কোণে মৃদু হাসি, যেন অনেক দিনের চেনা জানা, অনেক কালের আপনজন। কাসেদ বসল নীরবে। আজকের এই রাতে না এলেই ভালো হতো। কেন আসতে গেল সে? স্নেহ, প্রেম, ভালোবাসা এর মূল্য নেই, এর কোনো অর্থ নেই কেরানি জীবনে। জাহানারা, এ কি করলে তুমি জাহানারা? যে তার হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে তোমাকে ভালোবাসল, তার কথা তুমি একটুও ভাবলে না? একটিবার স্মরণ করলে না তাকে যে গোপনে তোমাকে নিয়ে অশেষ স্বপ্ন এঁকেছে মনে মনে? দুদিনের পরিচয় যাকে পেলে তাকে ভালোবেসে ফেললে তুমি। ভালো বলেই আমি ওকে ভালোবেসেছি। জাহানারার গলা স্বর তীব্র এবং তীক্ষ্ণ শোনালো কাক। কিন্তু ও যে ভালো, এ কথা তুমি কিভাবে বুঝলে? কদিন ওর সঙ্গে মিশেছ তুমি? ওর কতটুকু তুমি জানো? ও একটা ঠক হতে পারে, জোচ্চোর হতে পারে। তোমার ফুলের মতো পবিত্র জীবন নিয়ে একদিন সে হয়তো ছিনিমিনি খেলতে পারে। যদি খেলে তাতে আপনার কি বা এসে গেল? হয়তো কিছুই যাবে আসবে না, কিন্তু জাহানারা তুমি বাচ্চা খুকি নও।
বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে তোমার। যে চরম সিদ্ধান্ত তুমি নিতে চলেছ, তার আগে কি একটুও তুমি ভাববে না? চিন্তা করবে না? চিন্তা আমি করিনি, সে কথা কেমন করে বুঝলে? জাহানারা হাসল। হাসলে ওকে আরো সুন্দর দেখায়। ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারল না কাছে। হঠাৎ সুর কেটে গেল। জাহানারা বললে, এ কি সাজমানা হয়ে আমরা করছি, কিন্তু আপনি তন্ময় হয়ে আছেন কেন? কাসেদ ইতস্তত করে বলল, একটা কবিতার বিষয় নিয়ে ভাবছিলাম। ও তাহলে আপনি কবিতার ভাবে মগ্ন ছিলেন? আমি ভাবছিলাম বুঝি সেতার শুনে। মাস্টার সবিনয়ে উঠে দাঁড়ালেন। আমি তাহলে চলি। জাহানা খাড় দৌড়িয়ে বলল, কাল আসছেন তো? হ্যাঁ, আসব। দেখবেন আবার ভুলে যাবেন না যেন। না না, ভুলব। আপনি সব ভুলে যান কি না তাই বললাম। মাস্টারকে দরজা পর্যন্ত এগিয়ে দিল জাহানারা। ও ফিরে এলে কাসেদ বলল, আমি চলি। যাবার জন্য অমন উতলা হয়ে গেলেন কেন? আপনি এসেছেন বলেই তো মাস্টারকে তাড়াতাড়ি বিদায় করে দিলাম। জাহানারা মৃদু গলায় বলল, এখানে চুপটি করে বসুন, আমি 2 কাপ চা করে নিয়ে আসি। আমি না আসা পর্যন্ত যাবেন না যেন। শাসনের ভঙ্গিতে ওর দিকে এক পলক তাকিয়ে ভিতরে চলে গেল জাহানারা। ওর শেষ কথাগুলো মুহূর্তে শান্ত করে দিয়ে গেল তাকে। তাহলে এতক্ষণ যা নিয়ে এত চিন্তা করল সে, তার কোনোটাই সত্য নয়। কাসেদের সঙ্গে কথা বলবে বলে মাস্টারকে তাড়াতাড়ি বিদায় করে দিয়েছে জাহানারা। জাহানারা, তুমি বড় ভালো মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে তুমি। তাই তো তোমাকে এত ভালো লাগে, ভালোবাসি। 2 কাপ চা হাতে নিয়ে ওর সামনে এসে বসত জাহানারা। চানতে গিয়ে মুখ হাত ধুয়ে এসেছে সে, শাড়ি পাল্টেছে, চুলে চিরুনি বুলিয়েছে কয়েক পোঁচ। কাসেদ বলল, তাহলে সেতারের মাস্টার ঠিক করেই ফেললেন আপনি? আপনার অপেক্ষায় আর কতকাল বসে থাকব? চায়ের কাপটা টেনে নিতে গিয়ে হাত কেঁপে উঠল কাসেদে। বাইরে রাত, ভেতরে দুজন নীরবে বসে, আশেপাশে কারো কোনো সাড়া শব্দ নেই। সমস্ত পৃথিবী যেন চুপ করে আড়ি পেতে আছে ওরা কি বলে শুনবার জন্য। কাসেদ বলল, আপনার আঙ্গুলে একটা কালো দাগ পড়ে গেছে। জাহানারা বলল, সেতার শিখতে গেলে প্রথম প্রথম অমন হয়, শুনেছি। কাসেদ বলল, হুম। আবার দুজনে চুপ করে রইল ওরা। বাইরে তারা জ্বলছে, ভেতরে বাতি। কাসেদ ভাবল, জাহানারাকে মন খুলে আজ সবকিছু বললে কেমন হয়। এখানে কেউ নেই, এই তো সময়। কাপটা মুখের কাছে তুলে এনে নামিয়ে রাখল কাছে। জাহানারা নীরবে তাকিয়ে রয়েছে ওর দিকে। সেও কিছু বলতে চায়, সে বলুক, প্রথম সেই বলুক। কাসেদ নড়ে চড়ে বসে। জাহানারা বলল, আপনি যেন আগে চেয়েও শুকিয়ে গেছে। কাসেদ বলল, মাও তাই বলে। হ্যাঁ, মা কেমন আছেন? ভালো। নাহার? সেও ভালো। আপনার শরীর কেমন? মোটামুটি যাচ্ছে। আবার নীরবতা। শূন্য চায়ের কাপ দুটো সামনে নামিয়ে রেখেছে ওরা। ওরা এখন মুখোমুখি বসে। জাহানারা জানালার দিকে তাকিয়ে, হয়তো আকাশ দেখছে কিংবা আধারের আলো। কাসেদ দেখছে জাহানারাকে। ওর চোখ, ওর মুখ, ওর চিবুক কি সুন্দর। আমাকে কিছু বললেন? জানালা থেকে চোখ সরিয়ে এনে ওর দিকে তাকালো জাহানারা। কাসেদ অপ্রস্তুত গলায় বলল, কই, না তো। জাহানারা মৃদু হাসল, কিছু বলল না। জাহানারা, আস্তে করে ওকে ডাকল কাসেদ। বল। চাপা স্বরে জবাব দিল জাহানারা, আমি এখন চলি। সে কি, এত তাড়াতাড়ি চলে যাবেন? অবাক হয়ে ওর দিকে তাকালো জাহানারা, যেন এমন কিছু একটু আগেও সে ভাবতে পারেনি।
যেন এ সময়ে চলে যাওয়াটা কোনোমতে বিশ্বাস করতে পারছে না সে। কাসেদ বলল, অনেকক্ষণ বসা হলো, আর কত? জাহানারা আরো কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অস্পষ্ট গলায় বলল, আছে। বলতে বলতে উঠে দাঁড়ালো সে। এ মুহূর্তে ওকে বড় দুর্বল দেখাচ্ছে। বাইরে বারান্দা পর্যন্ত ওকে এগিয়ে দিল জাহানারা। আবার আসছেন তো? আসব। বাইরে মুক্ত বাতাসে বেরিয়ে একটা জোর শ্বাস নিল কাসেদ। দিন কয়েক পর নিউ মার্কেটের মোড়ে শিউলির সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল ওর। শিউলির পরনে বাদামি রঙের একখানা শাড়ি, চুলগুলো খোপায় বাঁধা, হাতে একটা কাপড়ের থলে। আপনি বেশ মানুষ তো, মনোযোগ ভরা কণ্ঠে শিউলি বলল। এত করে বললাম শুক্রবার দিন গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবেন, আপনি এলেন না তো। সারাটা বিকেল শুধু ঘর বার করেছি। শিশুসুলভ হাসিতে সারা মুখ ভরে এলো তার। কাসেদ আস্তে করে বলল, ভুলে গিয়েছিলাম। খুলে তো যাবেনই, আমি আপনার কে যে আমার সঙ্গে দেখা করার কথা আপনার মনে থাকবে। গলাটা যেন ঈষৎ কেঁপে উঠল তার। শিউলির সঙ্গে পরিচয়ের পর এই প্রথম চমকে উঠল কাসেদ। ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো সে। কি বলতে চায় শিউলি? কি বলতে চায় সে? সে পুরনো সুরে সহসা হেসে উঠল শিউলি। আমার দিকে অমন করে চেয়ে থাকবেন না কিন্তু। সুন্দর চোখের চাহনি আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। কে বলল আমার চোখ দুটি সুন্দর? কাসেদ তখনও ওর দিকে তাকিয়ে হাতের ব্যাগটা সজোরে দুলিয়ে শিউলি বলল, শুধু কি সুন্দর, অদ্ভুত মায়াময় চোখ দুটো আপনার দেখলে ভালোবাসতে ইচ্ছা করে। তাই নাকি? বলতে গিয়ে ঠক গিলল কাসেদ। শিউলি হাসছে, সেই পুরনো হাসি। রাস্তার মোড়ে একটা ছেলে আর একটা মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করতে দেখে আশেপাশের লোকজন বারবার আর চোখে লক্ষ্য করছিল ওদের। ওদের দৃষ্টির অর্থ বুঝতে বিলম্ব হয় না কাসেদের। শিউলিকে সজাগ করে দিয়ে কাসেদ বলল, আপনি সত্যি একেবারে ছেলে মানুষ। রাস্তায় দাঁড়িয়ে অত জোরে হাসছেন কেন? শিউলি হাসি থামিয়ে বলল, আপনি বুঝি চাপা হাসি পছন্দ করেন? এ প্রসঙ্গ নিয়ে আর বেশি দূর এগোতে ইচ্ছা করল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাহরিং করতে এসেছিলেন বুঝি? শিউলি হাতের থলিটি দেখিয়ে বলল, হ্যাঁ। এখন কি হোস্টেলে ফিরবেন? ইচ্ছে তাই ছিল, কিন্তু এখন আর ফিরছি না। তাহলে